নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। এখনই শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা গল্প জীবন্ত কঙ্কালের তৃতীয় পর্ব। কাঁটায় কাঁটায় বেলা 1টার সময়ে প্রণবেশ জিপ নিয়ে হাজির হলো। আমিও রেডি হয়েই ছিলাম। বেরোতে যাচ্ছি, প্রণবেশ বলল, দাঁড়াও, একটা ফোন করে নি। বলে যে দুটো কাগজে 2টি দিন খবরটা বেরিয়েছিল তার একটাতে ফোন করল। রিং হতেই প্রণবেশ নিউজ এডিটর পরিতোষ শীলকে চাইল। পরিতোষ প্রণবেশের অনেক দিনের চেনা। প্রণবেশের গলা পেয়ে পরিতোষ উচ্ছ্বসিত হয়ে উঠল। কি খবর ওসি সাহেব? হঠাৎ খবরের কাগজে হামলা? বেয়ারা কোনো খবর ছেপেছি নাকি? ঠিক ধরেছ, হেসে বলল প্রণবেশ। আজকাল গাঁজায় দম দিয়ে খবর ছাপছ নাকি? না, এখনো গাঁজার তেমন আমদানি হয়নি, তবে শিগগির হবে। কিরকম? সামনের সপ্তাহে বারাণসীতে কি এক মহাযোগে পুণ্য স্নান আছে। দলে দলে সাধু সন্ন্যাসী আসতে শুরু করবে, আর তখনই তাদের গাঁজার ধোঁয়ায় সারা কলকাতা অন্ধকার হয়ে যাবে। পরিতোষের রসিকতায় গুরুত্ব না দিয়ে প্রণবেশ বলল, 2 দিন ধরে হঠাৎ ওইসব ভুতুড়ে ব্যাপার ছাপতে আরম্ভ করলে কেন? বেশি কাগজ বিক্রির লোভে? ভুতুড়ে ব্যাপার? ও, জীবন্ত কঙ্কালের কথা বলছো তো? হ্যাঁ। কি জানি, যে খবর আমরা পেয়েছি তা শুধু অবিশ্বাস্য নয়, অকল্পনীয়। আমাদের স্টাফ রিপোর্টার নিজে চোখে দেখেছে, তাও একজন নয়, 2 জন। আর অবাক কাণ্ড, এতগুলো ছবি তুলল কিন্তু একটা ছবিও উঠল না। প্রণবেশ হেসে বলল, কেন বলো তো? পরিতোষ চাপা গলায় বলল, স্টাফ রিপোর্টারদের মতে চামড়া ঢাকা কঙ্কালটার নাকি শরীর বলে কিচ্ছু ছিল না, নইলে একটি ছবিও উঠত না। প্রণবেশ বলল, তা খবরটা দেখে পাবলিক কি বলছে? উফ, আর বলো না, টেলিফোনের পর টেলিফোন আসছে ঘটনাটা কতখানি সত্যি তা জানতে। উত্তর কি দিচ্ছ? বলছি, প্রত্যক্ষদর্শীরা যা দেখেছে তাই খবর করে দিয়েছি। ওরা জানতে চায় জীবন্ত কঙ্কালটা কোন দিকে যাচ্ছে। সেটা আর আমি কি করে বলবো বলো? আমার সঙ্গে তো কঙ্কালটার কথাবার্তা হয়নি, চোখে দেখারও সুযোগ হয়নি। কোথায় যাচ্ছে সে খবরটা হয়তো তোমাকে দিতে পারবো। বলো কি, ঠাট্টা করছো না তো? না, ঠাট্টা করলে তোমায় ফোন করে প্রসঙ্গটা তুলতে যাব কেন? দিন 2 অপেক্ষা করো, চমকে ওঠার মতো খবরটা তোমাকেই আগে দেব। বলে প্রণবেশ রিসিভারটা নামিয়ে রাখল। কি ব্যাপার, হঠাৎ খবরের কাগজে ফোন? জেনে নিলাম কলকাতার মানুষ খবরটা জেনেছে, এটাই চাইছিলাম। প্রণবেশ আর আমি জিপ নিয়ে বেরিয়ে গেলাম। প্রথমে লালবাজার। সেখানে পুলিশের বড় কর্তারা আমাদের মুখে নেপাল থেকে হরিদেবপুর পর্যন্ত সমস্ত ঘটনা শুনে অবাক। তারা কখনোই এসব ঘটনা বিশ্বাস করতেন না, গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেন। কিন্তু যেহেতু আমরা দুজনই পুলিশে গুরুত্বপূর্ণ পদে আছি, যেহেতু আমরা দুজনে প্রত্যক্ষদর্শী, আর 2 দিন 2টো নামী কাগজে 3 জন প্রত্যক্ষদর্শীর খবর ছাপা হয়েছে, সেজন্য তারা ব্যাপারটা উড়িয়ে দিতে পারলেন না। এটা যে সত্যি সত্যি ভৌতিক বা অলৌকিক ব্যাপার তা পুরোপুরি না মানলেও জীবন্ত কঙ্কালটাকে খুঁজে বের করবেনই সে আশ্বাস দিল, এবং আমাদের সামনে কলকাতার সমস্ত থানাকে, বিশেষ করে বেলেঘাটা আর উল্টোডাঙ্গা থানাকে জানিয়ে দিলেন রাস্তায় সতর্ক দৃষ্টিতে যেন লক্ষ্য করা হয় ওইরকম কঙ্কাল জাতীয় কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা দুজনেই খুশি হলাম। অলৌকিক হোক বা না হোক, দায়িত্বটা এখন শুধু আমাদের দুজনের রইল না, পুলিশ টেক আপ করেছে, কাজেই আমরা অনেকটা নিশ্চিন্ত।
এছাড়া পাবলিকও কাগজ মারফত জেনে গেছে ব্যাপারটা। কাজেই কোথাও যদি জীবন্ত কঙ্কালটাকে কেউ দেখতে পায় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা জনসাধারণই নেবে কিংবা থানায় জানিয়ে দেবে। আমাদের আর ভাবতে হবে না। পাবলিক যে এই ব্যাপারটা নিয়ে কতটা মেতে উঠেছে বেলেঘাটা মেন রোডে ঢুকতেই তা বুঝতে পারলাম। যদি তখন বেলা প্রায় 3টে, রাস্তায় লোকজন কম, তবু দুধারের ফুটপাতে লোকের জটলা। বোঝা গেল আজকের কাগজেই খবরটা পড়ে তারা চঞ্চল হয়ে উঠেছে। একজন বলছে, সব গাঁজা, খবরের কাগজগুলো পর্যন্ত আজগুবি খবর ছড়াচ্ছে। আরেকজন প্রতিবাদ করে বলছে, এর আগেও অন্য কাগজে এরকম খবর বেরিয়েছে। বাজে কথা হলে দুটো বড় কাগজে এরকম খবর ছাপা হয়? আমরা জিপটা থামিয়ে নেমে পড়লাম। পুলিশ দেখে ওদের কথাবার্তা থেমে গেল। প্রণবেশ এগিয়ে গিয়ে বলল, আপনারা যা নিয়ে আলোচনা করছেন আমরাও সে বিষয়ে খোঁজ নিতে বেরিয়েছি। লালবাজার সমস্ত থানাকে জানিয়ে দিয়েছে, রাতে হোক কিংবা দিনে এইরকম কাউকে দেখলে তখনই যেন ধরবার চেষ্টা করে। পুলিশের মুখ থেকে এই কথা শুনে ওরা খুব উৎসাহ পেল। বলল, আমরা স্যার ঠিক করেছি রাতের বেলা রাস্তায় রাস্তায় পাহারা দেব। ইতিমধ্যে পুলিশ দেখে আরও লোক জড়ো হয়েছে। প্রণবেশ বলল, একটা জিনিস মনে রাখবেন, ওই যার কথা বলা হচ্ছে সে আপনাদের বেলেঘাটায় থাকতে আসেনি। আমরা জেনেছি তার লক্ষ্য সল্টলেক। বেলেঘাটা রোড ধরে ভিআইপি রোডের দিকে এগোচ্ছে, কিন্তু গভীর রাত ছাড়া সে এগোতে পারে না। কাল রাতে এই রাস্তা দিয়ে পাশ করেছে। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, আমরা 2টো মোটর বাইক নিয়ে ভিআইপি রোডটা দেখে আসতে পারি। বললাম, সে তো আমরাও জিপে করে যেতে পারি। তা নয়, দিনের বেলায় সে এগোয় না, কাজেই এখন এখানেই কোথাও লুকিয়ে আছে। এই কথা শুনে সবাই যেন চনচন করে উঠল। তাহলে স্যার আমরা খুঁজতে বেরিয়ে পড়ি। এমন সময় ভিড়ের ভেতর থেকে একটা অল্প বয়সী ছেলে বলে উঠল, একটু আগে একজনকে একটা ভাঙা পুরনো বাড়ির কার্নিশের উপর শুয়ে থাকতে দেখেছে। প্রণবেশ চমকে উঠে বলল, কিরকম দেখতে? ছেলেটা বলল, ভালো করে দেখতে পাইনি, শুধু 2টো সরু সরু কালো পা দেখতে পেয়েছি। ভাবলাম নিশ্চয়ই কোনো পাগল। প্রণবেশ ব্যস্ত হয়ে বলল, কতক্ষণ আগে দেখেছ? আধ ঘন্টা আগে। জায়গাটা কোথায়? আর একটু আগে সেতরা মন্দিরের কাছে। তুমি আমাদের সঙ্গে জিপে উঠে এসো। ছেলেটাকে জিপে তুলে নিয়ে আমরা সেতরা মন্দিরের দিকে চললাম। আর একদল ছেলে ছোকরা লাঠি টাঙি হাতে নিয়ে হই হই করে আমাদের পিছনে ছুটে আসতে লাগলো। সেতরাতলা ওখান থেকে বেশি দূরে নয়, আলো ছায়া সিনেমা হলের কাছেই। তার একটু দূরে ভিআইপি রোড চলে গেছে উল্টোডাঙ্গা, আর বাইপাস পার হলে সল্টলেক। ইস্টার্ন বাইপাসকে ডান দিকে ফেলে যে রাস্তাটা, সেটাই সল্টলেকে ঢোকার পথ। ছেলেটা বললে, এইখানে। সঙ্গে সঙ্গে গাড়ি থামালাম। জায়গাটা আলো ছায়া সিনেমা হল আর সেতরা তলার মাঝখানে। এখানে মেন রোড থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তার সামনেই একটা বিরাট 3তলা বাড়ির জীর্ণ কঙ্কাল দাঁড়িয়ে। ছেলেটার পিছু পিছু আমরা এগিয়ে গেলাম। ছেলেটা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিল ঘেরা কম্পাউন্ডের মধ্যে বাড়িটা। একতলার জানলা দরজা সব উধাও। দোতলার বিবর্ণ জানলা যে কটা সামনের দিকে দেখা গেল সবই বন্ধ। 3তলার ওপর বিরাট লম্বা ছাদ। ছাদের আলসিতে ছোট ছোট গাছ, ঘাস গজিয়েছে। বাড়ির পিছনে মস্ত একটা বট গাছ। বোঝা যায় বাড়িটার সামনে পিছনে যতই আধুনিকতার প্রলেপ দেওয়া হোক না কেন, জায়গাটা আসলে খুবই পুরনো। ছেলেটার সাহস আছে বলতে হবে,
কিংবা জীবন্ত কঙ্কাল সম্বন্ধে কোনো খবর রাখে না। সে জানে শুধু একটি পাগলই বোধহয় এই পাঁচিলের ওপর শুয়ে আছে। পাগল না হলে কেউ সরু পাঁচিলের ওপর শুতে পারে? ছেলেটা দিব্যি কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে ছাদের দিকে তাকালো। তারপর হতাশ হয়ে বলল, না, নেই, চলে গেছে, একটু আগেও ছিল। চলে গেছে? প্রণবেশ যেন চুপসে গেল। ছেলেটা বলল, তাই তো মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না। তবে কাছেই কোথাও আছে, নিশ্চয়ই আছে। একটা চিমসে গন্ধ পাচ্ছেন না? গন্ধটা আমি তখনও পেয়েছিলাম। সত্যি একটা চিমসে গন্ধ গলিতে ঢোকার পর থেকেই পাওয়া যাচ্ছিল। প্রণবেশ বলল, ছাদে ওঠা যাবে না? ছেলেটা মাথা দুলিয়ে বলল, যাবে, তবে চলো। এই সময়ে পেছনে যারা লাঠি সোঁটা নিয়ে আসছিল তারা হল্লা করতে করতে এসে পড়ল। সত্যি কথা বলতে কি, বাড়িটার ভেতরে ঢুকতে অন্তত আমার খুব ভয় করছিল। এখন এত লোক দেখে সাহস হলো। পেছনের লোকগুলো চেঁচিয়ে উঠল, আমরাও উপরে উঠব। আমরা ওদের বাইরে অপেক্ষা করতে বলে সবে মাত্র ভেতরের দিকে পা বাড়িয়েছি, এমনি সময় তেতলা ছাদ থেকে কি যেন লাফিয়ে পড়ল বট গাছের ওপর। এক মুহূর্তের জন্যই দেখতে পেয়েছিলাম বস্তুটাকে। কোনো কিশোরও নয়, জীবন্ত কঙ্কালও নয়, শুধু লম্বা কালো মতো একটা কিছু, যা মানুষ নয়, বাঁদর বা অন্য কোনো জীবের সঙ্গেও কিছুমাত্র সাদৃশ্য নেই। সেই বস্তুটা গাছের উপর লাফিয়ে পড়া মাত্র সমস্ত গাছটা ঝাঁকানি খেল। কতখানি ভারী বস্তুর ধাক্কা খেলে অত বড় গাছটা অমন নড়ে উঠতে পারে ভেবে অবাক হলাম। তবু কি বিশ্বাস করতেই হবে বস্তুটা আমাদের সেই চেনা 13-14 বছরের রাজু সুব্বারের জীবন্ত কঙ্কাল? অসম্ভব। এদিকে বস্তুটাকে যারা গাছে লাফ দিতে দেখেছে তারা হৈ হৈ করে বট গাছের নিচে ছুটে গেল। কিন্তু যারা 1 ঘন্টা ধরে সবাই মিলে খুঁজেও তাকে পাওয়া গেল না, চোখের দেখাও নয়। বাড়িতে ভয়ের একটা কালো পর্দা নেমে এসেছে। নটুনের মা সব শুনেছেন। তিনি শুধুই বলেন, কি হবে গো, রাজু শেষ পর্যন্ত কলকাতাতেও ধাওয়া করে এলো, তাহলে কি আমাদের বাড়িও খুঁজে পাবে? এর উত্তর আমি আর কি দেব? যে ভিআইপি রোড পর্যন্ত আসতে পেরেছে সে যে এখানেও আসবে না তা কি করে বলি? তাই চুপ করে থাকি। মনে মনে এও বুঝেছি যে আসছে সে এখন আর আমাদের আগের রাজু সুব্বার নয়, যেন অন্য কেউ, আরও হিংস্র, আরও ভয়ানক। সকালবেলাতেই প্রণবেশ চলে এসেছে আমাদের বাড়ি। লক্ষ্য করছি ক্রমশ দুর্ভাবনায় ওর মুখের ভাব বদলে যাচ্ছে। মনে হচ্ছে আমার চেয়ে যেন ওরই ভয় বেশি। ওই যেন আমাকে বাঁচাবার সব দায়িত্ব নিয়েছে। আর আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুর উপরই সব ছেড়ে দিয়ে বসে আছি। প্রণবের সকালে এসেই দার্জিলিংয়ে অম্বুজ লাহিড়িকে ফোন করেছিল। উনি এখন দার্জিলিংয়ে রয়েছেন, কিন্তু উনি কোথায় বেরিয়েছেন ঘণ্টাখানেক পরে আবার ফোন করা হবে। অম্বুজ বাবুকে যে এই পরিস্থিতিটা এখনই জানানো উচিত এটাও আমার মাথায় আসেনি। আমি পুলিশ অফিসার, তাই বোধহয় ভেবে নিয়েছি লালবাজার যখন দায়িত্ব নিয়েছে তখন আর ভাবনা নেই, ওরাই আমাকে বাঁচাবে। একটা অতি সত্য ব্যাপার যেন বুঝেও বুঝছি না। এটা খুনে ডাকাতের ব্যাপার নয় যে পুলিশ ব্যবস্থা করবে। এই যে কি বিস্ময়কর ব্যাপার তা তো কালকেই সচক্ষে দেখলাম। ভাঙা বাড়ির 3 তলার পাঁচিলে শুয়ে থাকতে না দেখলেও ছাদ থেকে বট গাছে লাফিয়ে পড়তে যাকে দেখলাম সে কি আমাদের গ্রামের সেই রাজু সুব্বাই? রাজু ছাদের পাঁচিলের উপর দিয়ে হাঁটত, ছাদ থেকে লাফ দিয়ে আম গাছের ডাল ধরে ঝুলত ঠিকই,
কিন্তু সে যেন আমার ছেলের নটনেরই বন্ধু। কিন্তু কাল যাকে মুহূর্তের জন্য দেখলাম, তার তো মানুষের আকৃতিও নয়, 4 ফুট লম্বা কালো একটা বস্তু, অথচ তারই ভারে অত বড় বটগাছটা কেঁপে উঠেছিল। তাহলে গত 2 দিন ধরে গভীর রাতে রাস্তায় যাকে দেখা গিয়েছিল তার মানুষের আকৃতি ছিল। তার বর্ণনা শুনে মনে হয়েছিল সে রাজু সুব্বাই। তাহলে কাল দুপুরে যাকে দেখা গেল সে কি অন্য কিছু? আর অন্য কিছুই যদি হয় তাহলে সেটা কি? আশ্চর্য, এইসব প্রশ্ন যখন প্রণবেশকে করেছি ও কোনো উত্তরই দেয়নি। শুধু ওর কপালে দুশ্চিন্তার একটার পর একটা রেখা ফুটে উঠেছিল। প্রণবেশ এতক্ষণ টেলিফোনের সামনে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। এবার ঘড়িটা দেখল, বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে। ও টেলিফোনের দিকে হাত বাড়ালো আর তখনই টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিল। হ্যালো, হ্যাঁ আমি প্রণবেশ, 1 ঘন্টা আগে আপনাকে ফোন করেছিলাম। তারপর ও সমস্ত ঘটনা বলে গেল। টেলিফোনের শব্দ শুনে আমার স্ত্রীও এসে দাঁড়িয়েছেন, মুখে চোখে একরাশ উদ্বেগ নিয়ে। দার্জিলিং থেকে অমুজাবু সব শুনে কিছু বলে যাচ্ছেন, আর প্রণবেশ আমার প্যাডে খসখস করে তা লিখে নিচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রণবেশ টেলিফোন রেখে আমার দিকে তাকালো, বলল, নষ্ট করার মতো আর 1 মিনিটও সময় নেই, শিগগির একজন ছুতোর ডাকো। ছুতোর? হ্যাঁ, অমুজবাবু বলছেন ভয়ঙ্কর বিপদ, জীবন্ত কঙ্কালটা এখানে এসে পড়বেই, আর তা 48 ঘন্টার মধ্যে। বাঁচার একমাত্র পথ, এর মধ্যে বাড়ির সমস্ত দরজা জানলায় কাঁচ বসাতে হবে, অর্থাৎ কাঁচের দরজা জানলা। আর জানলা দরজার ফ্রেমও বদলাতে বলছেন। নতুন করে যে কাঠ দিতে বলছেন তা শুধু তিব্বতেই পাওয়া যায়, সে কাঠ এখানে পাওয়া সম্ভব নয়। তার বদলে নিম কাঠের ফ্রেম করা চলবে, কিন্তু সব জানলা দরজার ফ্রেম এত তাড়াতাড়ি বদলানো যাবে না। তাই উনি বলছেন প্রত্যেক দরজা জানলায় 1 টুকরো নিম কাঠ লাগিয়ে দিতে, আর দরজা জানলা রাত্রিরে কোনো কারণে খোলা রাখা যাবে না। আমি হাঁ করে ওর কথা শুনছিলাম। ও আমার হাত ধরে টান দিয়ে বলল, আর বসে থাকলে চলবে না, চলো ছুতোরের সন্ধানে বেরিয়ে পড়ি। বেলা 10টার মধ্যে একসঙ্গে 5 জন ছুতোর এসে কাজে লেগে পড়ল। সারা দিন রাত কাজ করবে, ডবলেরও বেশি মজুরি দিতে হবে। আমি তাতেই রাজি হয়েছি। সারা দুপুর কাঠ কাটা, হাতুড়ি টোকার খটাখট শব্দ। এদিকে পাড়ার লোকেও সন্ত্রস্ত, তারাও কাগজে জীবন্ত কঙ্কালের খবর পড়েছে। তিনি শর্টলেকের দিকে আসছেন এটা জেনেই ভয়ে কাটা। তারপর যখন শুনল কঙ্কালটার টার্গেট আমাদের এই বাড়িটা, তখন তাদের মুখের কথাও বন্ধ হয়ে গেল। কঙ্কালটা তাহলে একেবারে তাদের বাড়ির পাশে এসে পড়বে? ভুল করে যদি অন্য কারো বাড়ি ঢুকে পড়ে? তারপর যখন তারা দেখল আমার বাড়ির দরজা জানলা কাচের করা হচ্ছে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। আত্মরক্ষার জন্যে যদি একজন পুলিশ অফিসারের বাড়ির দরজা জানলা হঠাৎ কাচ দিয়ে মুড়তে হয়, তাহলে কি ভয়াবহ ঘটনা আজকালের মধ্যে ঘটতে চলেছে। বিকেল 4টে। আজ ছুটি নিয়ে দরজা জানলায় কাচ লাগানো তদারকি করছি। পাড়ার প্রৌঢ় উমেশ সান্যাল এসে দাঁড়ালেন। ভাবলাম আর সবাইয়ের মতো উনিও বুঝি কাচ লাগানো দেখতে এসেছেন, কিন্তু না, তিনি ভারী গলায় বললেন, বিপদের ওপর বিপদ ডেকে আনতে চান? আমি অবাক হয়ে তাকালাম, জিজ্ঞেস করলাম, কেন? শখ করে না হয় ছাদের আলসেতে ফুল গাছের টব বসিয়েছেন, কিন্তু একটা টব যে আলসে থেকে ঝুলছে সে খেয়াল রেখেছেন? কারো মাথায় পড়লে কি হবে? টবের কথায় চমকে উঠলাম। টবের শাড়ি থেকে একটা টব যে খানিকটা বেরিয়ে এসেছিল
কদিন আগে তা দেখেছিলাম, তারপর আর খেয়াল করিনি। উমেশবাবুর কথায় তাড়াতাড়ি বেরিয়ে এসে যা দেখলাম তাতে চক্ষু স্থির। সেই টপটা লাইন ছেড়ে বেরিয়ে এসে একেবারে কার্নিশের ধারে পৌঁছেছে। আমি এতই ঘাবড়ে গেলাম যে উমেশবাবুর সামনেই চিৎকার করে উঠলাম, কেমন করে এটা সম্ভব?